এবার প্রত্যেকটা অ্যাসেম্বলিতে যদি আমরা 12% ইনক্রিজ দেখি এবং সেখানে যদি 2.5 লক্ষ ভোটার আছে ধরে নিই, মানে 30,000 এক্সট্রা হিন্দু ভোট পড়েছে। এবার অবভিয়াস কোশ্চেন, এই যে হিন্দুরা ভোট দিয়েছেন তারা কাকে দিয়েছেন? তৃণমূলকে, বিজেপিকে, সিপিএম কে, না কংগ্রেসকে? যেটুকুনি হাওয়া বোঝা যাচ্ছে এবার লড়াই কিন্তু মমতা ভার্সেস না মমতা, এর বাইরে কোনো লড়াই নেই। অর্থাৎ মানুষ একটা জিনিস দেখছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন, তাদের উপর ডিপেন্ডেন্ট, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। আর যারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য খারাপ, তাকে সরানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সেই কেন্দ্রে কারা সব থেকে বেশি শক্তিশালী, তাদেরকে ভোট দেবেন। কারা সরকারটা বিপক্ষে করতে পারবেন, তাদেরকে ভোট দেবেন। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা একটাই ইঙ্গিত দিচ্ছে, হাই ভলিউমটা এবার কিন্তু বোধহয় পরিবর্তনের পক্ষে ভোটটা পড়ছে। যারা নব্য যুব, তাদেরকে এই 1500 টাকা যে যুবসাথী দেওয়া হয়েছে, একটা যুব খুশি? তারা বলছেন যে এই ফেরেববাজ সরকারটা কতদিন থাকবে আমরা জানি না, আমাদের টাকাই আমাদের ফেরত দিচ্ছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি, কিন্তু এরা থাকলে আমরা চাকরি পাবো না। সুতরাং যুব সমাজের ভোট এবার আসবে না। মহিলা সমাজ, তারা জানে আমরা 1500 টাকা 1700 টাকা হয়তো এদের কাছ থেকে ভাতা পাবো, কিন্তু শাহজাহানের কাছে পিঠে তৈরি করতে যেতে হবে। তাহলে সেই জায়গা থেকে যদি বিজেপিকে আনি, এরা এদের থেকে তো ডবল দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, চাকরিতে সংরক্ষণ, দুর্গা বাহিনী, মানে কোনো শাহজাহান চোখ তুলে তাকালে তার ঘাটটা মটকে দেওয়ার ক্ষমতা থাকবে আমাদের নারীদের। যারা সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না, তারা কতখানি ক্ষুব্ধ। তারা খুব ভালো করে জানে তৃণমূল সরকারটা ফিরলে আর জীবনে কোনোদিন ডিএ পাবে না। কিন্তু যদি বিজেপি আসে, কথা দেওয়া হয়েছে শুধু ডিএ ক্লিয়ার করা নয়, তাদের সপ্তম বেতন কমিশন তৈরি করা হবে। যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে বলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, তিনি যদি বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, সেই জায়গা থেকে হিন্দুরা সেটা মেনে নিতে পারে না। হিন্দুরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, ঠিক আছে, কিন্তু নিজ ধর্মের অপমান তো তারা মানতে পারে না। সুতরাং এটা একটা বড় সেন্টিমেন্টের কাজ হয়েছে। 2 নম্বর জায়গা যেটা হচ্ছে, যে এই রাজ্যে যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেটা সন্দেশখালীর ঘটনা হোক, কসবা ল কলেজ হোক, বা আমাদের অভয়াকাণ্ড হোক, যেখানে যেখানে দেখুন প্রত্যেক জায়গায় হিন্দুরাই কিন্তু নিপীড়িত হচ্ছে। সুতরাং একটা কোথাও গিয়ে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এই সরকারটা হিন্দু বিরোধী সরকার। সুতরাং এসআইআর এর পর এই জায়গাতেও কিন্তু বিজেপির একটা পজিটিভ করার জায়গা রয়েছে। সো ডেফিনেটলি 2021-এর মতো ফলাফল তো এখানে হচ্ছেই না, এখান থেকে অনেকটা ভালো ফলাফলই হবে। এবং সব থেকে বড় কথা, এই যে 142টা আসনে নির্বাচন হবে, যদি আমরা ওপিনিয়ন পোলকে স্টাডি করি, 4 তারিখ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঢাকি সমেত বিসর্জন হবে। তো সেই বিসর্জন তো একটু ধুমধাম করে করতে হবে, তো কোন ঘাটটাই করলে সব থেকে ভালো হয়, সেই ছবিটা তোলার জন্যই নরেন্দ্র মোদী ওইভাবে নৌকা বিহার করে দেখে নিয়েছেন। প্রথম দফার যে রেকর্ড ভোটদান, সুদর্শন দা, কিসের ইঙ্গিত? প্রথম দফায় কার ঝুলিতে কত আসন যেতে পারে বলে আপনি মনে করছেন, যেভাবে ভোটদান হলো? দেখো, কত আসন কি পাবে সে তো তোতা পাখি নিয়ে যারা বসে থাকে তারা বলতে পারবে, আমরা তো সেটা বলতে পারবো না। হ্যাঁ, একটা জিনিস, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আমরা ধরার চেষ্টা করতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমাদের যে এক্সিট পোলের টিম রয়েছে, তারা সেটা নিয়ে ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। বাট আমি সেটা তো, সেই ডেটা তো এখন 29 তারিখের আগে রিলিজ করতে পারবো না। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এবার কিন্তু হিন্দু ভোট কনসলিডেশন সেটা মারাত্মক হয়েছে। এবং তার থেকেও বড় কথা, নতুন ভোটার তারা 100% ভোট করেছে। এবং 2021 এবং 2024-এ যারা ভোট করেনি, তারা কিন্তু এই নির্বাচনটায় ভোট দিয়েছে। এবং তার ফলেই যে ম্যাসিভ ভোটিংটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এর আগে কোনোদিন দেখা যায়নি। মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দাও, সারা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কোনো নির্বাচনে এই ভোট পড়েনি। এবার পশ্চিমবঙ্গের যদি আমরা ভোট প্যাটার্নটা অ্যানালিসিস করি, সেটা একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে, আমরা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 82 to 83% পোলিং জেনারেলি দেখে থাকি। কিন্তু মুসলিম যে এরিয়াগুলো রয়েছে সেখানে পোলিং হয় 90 to 93%। আর হিন্দু যে এরিয়াগুলো রয়েছে সেখানে হয় 76-78%। কিন্তু এবার অ্যাভারেজ পোলিংটাই হয়ে গেছে 92-93, শেষে 94-এর কাছাকাছি চলে এসেছে। দ্যাট মিনস মুসলিমরা আরো বেশি ভোট দিয়েছে, 95-96%। তার বেশি আর কত দেবে? 100% তো হয় না। এবং এখন অব্দি সেই ডেটা কিন্তু শো করছে না। তো ওরা যদি 95-96% দিয়ে থাকে, তার মানে হিন্দুরাও কিন্তু 90%-এর কাছাকাছি পোলিং করেছে। অর্থাৎ সেই কারণেই আমরা 92% একটা দেখছি। এখন যদি 90% ভোট হয়, আর আগে সেখানে হিন্দুরা 78% দিত, 12% ইনক্রিজ হয়েছে বুথে। এবার প্রত্যেকটা অ্যাসেম্বলিতে যদি আমরা 12% ইনক্রিজ দেখি এবং সেখানে যদি 2.5 লক্ষ ভোটার আছে ধরে নিই, মানে 30,000 এক্সট্রা হিন্দু ভোট পড়েছে। এবার অবভিয়াস কোশ্চেন, এই যে হিন্দুরা ভোট দিয়েছেন তারা কাকে দিয়েছেন? তৃণমূলকে, বিজেপিকে, সিপিএম কে, না কংগ্রেসকে? যেটুকুনি হাওয়া বোঝা যাচ্ছে এবার লড়াই কিন্তু মমতা ভার্সেস না মমতা, এর বাইরে কোনো লড়াই নেই। অর্থাৎ মানুষ একটা জিনিস দেখছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন, তাদের উপর ডিপেন্ডেন্ট, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। আর যারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য খারাপ, তাকে সরানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সেই কেন্দ্রে কারা সব থেকে বেশি শক্তিশালী, তাদেরকে ভোট দেবেন। কারা সরকারটা বিপক্ষে করতে পারবেন, তাদেরকে ভোট দেবেন। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা একটাই ইঙ্গিত দিচ্ছে, হাই ভলিউমটা এবার কিন্তু বোধহয় পরিবর্তনের পক্ষে ভোটটা পড়ছে।
তা আমি একটা বিষয় বলবো আপনার কাছে। একদিকে তো আপনি ব্যাখ্যা করলেন যে ভোটদানের যে বিষয়টা, ভোটদানের অঙ্ক সেই নিরিখেও। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন নির্বাচনী সভা থেকে। তিনি বলেছেন, এত মানুষ ভোট দিয়েছেন, এই সমস্ত ভোট আমাদের ঝুলিতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই আসবে। এবং একই সাথে ঘাসফুল শিবিরের আরো দাবি যে প্রথম দফায় যে 90% ট্রেন্ড দেখা যাচ্ছে তা নিছকই পাটিগণিত। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে এই হার বেড়েছে বলে তারা মনে করছেন, এবং এর পেছনে কোনো রাজনৈতিক রসায়ন নেই তারা বলছেন। অর্থাৎ আগের চেয়ে মানুষ ভোট দিচ্ছেন বেশি এমনটা নয়, বরং মোট সংখ্যা কমায় শতাংশটা বেড়ে গিয়েছে এমনটা দেখানো হচ্ছে। তৃণমূলের আরো দাবি, এসআইআর এর জন্য হয়রানির কারণেই মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে, তাই ভোট যদি বেশিও পড়ে সেটা বিজেপির বিরুদ্ধেই যাবে। কি বলবো? এসআইআর এর বিরুদ্ধে মানুষের হয়রানি কার হয়রানি? তোমার কোনো হয়রানি হয়েছে এসআইআর এর জন্য, নাকি এসআইআর কে অ্যাকসেপ্ট করছো? সাধারণ মানুষ যারা ভারতীয় তারা তো এসআইআর কে অ্যাকসেপ্ট করছে এবং সকলেই বলছে। আমি ইনফ্যাক্ট এরকম বহু মানুষের ফোন আমার কাছে এসেছিল, কারণ এসআইআর এর সময় যারা ঝামেলায় পড়ছিলেন আমি তাদের সাহায্য করার চেষ্টা করছিলাম, আমি আমার মতো করে জেনে হেল্প করছিলাম। তার নিজের নাম খুব সম্ভবত ভোটার তালিকায় থাকবে না, এবং সেটা তার টেকনিক্যাল কারণে তিনি সেটা বুঝতে পারছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এসআইআর কে ওয়েলকাম করছেন। সুতরাং হিন্দুদের মধ্যে এবং বিশেষ করে ভারতীয় মুসলিমদের মধ্যে এসআইআর নিয়ে কোনো ভয় আতঙ্ক নেই। এটা যে একটা ফালতু প্রক্রিয়া এরকম তারা মনে করছেন না, বরং এসআইআর এর একটা দরকার আছে এটা সকলেই মনে করছেন। তাহলে এই যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করছেন, হয় উনি রিড করতে পারছেন না, আর না হলে সব বুঝে মানুষকে ভুল একটা প্রোপাগান্ডা ছড়িয়ে নিজের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছেন। উনি রাজনীতি করেন, সেটা করতেই পারেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই যে বেশি ভোটটা পড়লো, এটা সত্যিই কি এসআইআর এর ডেটা যাওয়ার জন্য? একটা আমি অদ্ভুত ইকুয়েশন দেখছিলাম, অনেকেই সেটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে এই যে প্রথম পর্বে ভোট হয়েছে এর সঙ্গে যদি ওই এসআইআর এ বাদ যাওয়া আমরা 91 লাখ ভোটার জুড়ে দিই, তাহলে সেটা 83% হয়ে যায়, যেটা গত যে 2024-এর লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন সেই পার্সেন্টেজটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এবং সেই জায়গা থেকেই এসআইআর এর ডেটা কথা বলছেন। আচ্ছা, এই যে 91 লাখ ডেটা ডিলিট হয়েছে, এটা কি 152টা আসন থেকে হয়েছে, নাকি 294টা আসন থেকে হয়েছে? তাহলে 152 আর 142 বাকি আছে, মানে আমি 50-50 ধরি। এই 91 লাখের মধ্যে আমি 50% ডেটাকে কনসিডার করব, অর্থাৎ সেই নাম্বারটা আসছে 45,50,000। তাহলে সেইটাও যদি আমি এটার সঙ্গে অ্যাড করি, আমার তো 83% হচ্ছে না, তার থেকে হায়ার পোলিং হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে, এই যে 91 লাখ ডেটা ডিলিট হয়েছে, এই ভোটটাও তো পড়তো, এর মধ্যে কিছু এএসডি ছিল যেগুলো ছাপ্পা হতো, আর কিছু হচ্ছে অ্যাডজুডিকেশন যারা গিয়ে ছাপ্পাটা দিত। তাহলে তাদের যে ভোটটা ডিলিট হয়ে গেছে সেটাও তো এখানে অ্যাডটা হতো। একদিকে যেরকম তাদের ভোটার লিস্টে অ্যাড হতো, তার পাশাপাশি তাদের ভোটটাও অ্যাড হতো, সেইটা তো অ্যাড হয়নি। তাহলে কি করে অঙ্কটা মিলছে? 3 নম্বর কারণ, যেটা দেখা যাচ্ছে যে নাম্বারটা ডিলিট হয়েছে অ্যাডজুডিকেশনে, তার থেকে বেশি পোলিং হয়ে গেছে। তার মানে এরা নতুন ভোটার, এরা 2021 2024-এ ভোটটা দেয়নি, সুতরাং হায়ার পার্সেন্টেজ হয়েছে। অবভিয়াসলি এসআইআর এর একটা ফ্যাক্টর রয়েছে যেটার জন্য পার্সেন্টেজ কিছুটা হাই লাগছে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে কিছুতেই 92% 94%-এ ডিফাইন করা যায় না। যদি সেটা হতো, বিহারের ক্ষেত্রেও একই নাম্বার দেখাতো। যদি সেটা হতো, আমাদের সঙ্গে ভোট হয়েছে তামিলনাড়ুতে, সেখানেও কিন্তু একই জিনিস দেখাতো। সেটা কিন্তু দেখায়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার হায়ার পোল হয়েছে, আর হায়ার পোল হলেই সেটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি হয়। তামিলনাড়ুর কথা বললেন, তামিলনাড়ুতে মোট ভোট পড়েছে 80-র ঘরে। 82, আমি যদি খুব ভুল না করি 82-83%। আমি বলবো এই যে রেকর্ড একটা মার্জিনে ভোট পড়া, ভোট গ্রহণ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতদিন যারা অন্য দলকে ভোট দিত তারাও এবার তৃণমূলকে ভোট দেবে। কি ব্যাপার বলুন তো সুতোশীলদা, এত মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী, এত উচ্ছ্বসিত? মানুষের কি পেট খারাপ, না মানুষ পাগল হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে নির্বাচনটা জিতেছিলেন সেটা তো কোনো সংগঠন বা তৃণমূল কংগ্রেসের জন্য জেতেননি, জিতেছিলেন সিপিএম বিরোধিতা থেকে। বাংলার মানুষ তখন আর সিপিএম কে সহ্য করতে পারছিল না, বামেদের বিদায় নিশ্চিত ছিল, তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, সেই প্ল্যাটফর্মটা তারা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখেছিল, এবং সেখানে দক্ষিণপন্থী জোটরা চলে এসেছিল। কেননা বিজেপি তখন তো সেইভাবে উত্থান হয়নি পশ্চিমবঙ্গে, কংগ্রেসও সেই লড়াইয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। সুতরাং প্রথম ভোটটা ছিল কিন্তু সিপিএম কে তাড়ানোর ভোট, বামফ্রন্টকে তাড়ানোর ভোট। দ্বিতীয়বার যখন তিনি নির্বাচনে লড়লেন, সেখানে একটা ঐতিহাসিক ভুল আবার কংগ্রেসের তরফ থেকে হলো, সেটা হচ্ছে বামেদের সঙ্গে জোট করা। যদি সেই জোটটা না হতো, খুব সম্ভবত 2016 সালেই তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। কেননা তার আগেই তৃণমূল কংগ্রেসের করাপশন গুলো এক এক করে সামনে আসতে শুরু করে দিয়েছে। নিশ্চিতভাবে মনে থাকবে, ইলেকশনের আগেই পোস্তা উড়ালপুল ভেঙে পড়া, সেখানে স্টিং অপারেশন সামনে আসা, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছিলেন, যে কারণে স্টেজে উঠে তিনি বললেন যে আমি যদি আগে জানতাম আমি এদেরকে টিকিট দিতাম না। মানুষ বললো যে ঠিক আছে, 5টা বছর এরা করেছে, ভুল ত্রুটি কিছু হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, তাহলে নিশ্চয়ই ওরা সেকেন্ড টার্মে একটা চান্স দিয়ে এসে শুধরে নেবেন। শোধরানো কিন্তু কিছু হলো না।
সেই জন্য যখন থার্ড টার্মে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা কথা, চূড়ান্ত মিথ্যা কথা বলা শুরু করতে হলো, মানুষকে লোভ দেখানো, মিথ্যের লোভ দেখানো শুরু করতে হলো। বললেন আমি ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন হবে, এখানে আমি শিল্পের জোয়ার বইয়ে দেবো, অনেক কথা তিনি বলেছিলেন। মানুষ ভেবেছিল ঠিক আছে চলো আর একটা ফাইনাল সুযোগ দিয়ে দেখি। এতদিন যখন বলেছে, কেননা বিজেপি কিন্তু তখনও খাপ ছাড়া, বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি হবে, বিজেপির স্ট্রাকচারটা কি হবে, বিজেপি কতখানি বাংলার জন্য করতে পারবে, বাংলার রাজনীতিকে বিজেপি কতখানি বোঝে, মানুষের মধ্যে কিন্তু অনেক ডাউট ছিল 2021-এর নির্বাচনে। কিন্তু গত 5টা বছরের যে নির্বাচন হয়েছে, আমাকে একটা সেগমেন্ট দেখিয়ে দাও যেখানে তৃণমূল কংগ্রেস ভোট বাড়াতে পারে। মুসলিম যারা আছে তারা অলমোস্ট 100% স্যাচুরেশন, তাদের আর নতুন করে ভোট বাড়ানোর জায়গা নেই, বরং যা দেখা যাচ্ছে কংগ্রেসের যদি পুনরুত্থান হয় মুসলিম সেগমেন্টে ভোট কমবে। যারা নব্য যুব, তাদেরকে এই 1500 টাকা যে যুবসাথী দেওয়া হয়েছে, একটা যুব খুশি? তারা বলছেন যে এই ফেরেববাজ সরকারটা কতদিন থাকবে আমরা জানি না, আমাদের টাকাই আমাদের ফেরত দিচ্ছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি, কিন্তু এরা থাকলে আমরা চাকরি পাবো না। সুতরাং যুব সমাজের ভোট এবার আসবে না। মহিলা সমাজ, তারা জানে আমরা 1500 টাকা 1700 টাকা হয়তো এদের কাছ থেকে ভাতা পাবো, কিন্তু শাহজাহানের কাছে পিঠে তৈরি করতে যেতে হবে। তাহলে সেই জায়গা থেকে যদি বিজেপিকে আনি, এরা এদের থেকে তো ডবল দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, চাকরিতে সংরক্ষণ, দুর্গা বাহিনী, মানে কোনো শাহজাহান চোখ তুলে তাকালে তার ঘাটটা মটকে দেওয়ার ক্ষমতা থাকবে আমাদের নারীদের। এখানে আলাদা পুলিশ তৈরি, থানা তৈরি হচ্ছে যেখানে শুধুমাত্র মহিলারা থাকবেন, মহিলাদের এই সশক্তিকরণের কথা বলছে। যারা সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না, তারা কতখানি ক্ষুব্ধ। তারা খুব ভালো করে জানে তৃণমূল সরকারটা ফিরলে আর জীবনে কোনোদিন ডিএ পাবে না। কিন্তু যদি বিজেপি আসে, কথা দেওয়া হয়েছে শুধু ডিএ ক্লিয়ার করা নয়, তাদের 7ম বেতন কমিশন তৈরি করা হবে। এই যে জায়গাগুলো রয়েছে, মানুষ দেখছে, পরিযায়ী শ্রমিকরা দেখছেন, সে প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটাই ছবি উঠে আসছে, তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যটা থেকে চলে যায় তাহলেই আমাদের বেটার হবে। তাহলে কি করে ভোটটা বাড়বে? ভোট কমবে। বন্দ্যোপাধ্যায় তো বলছেন কোনো ভদ্র মার্জিত লোক বিজেপিকে সমর্থন করতে পারেন না। আরে দূর, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুটে করে নামা নেতা একটা, উনি কি চেনেন? উনি এই মেমারি শহরে এসেছিলেন, তো এই আসার পর তিনি মানব গুহ সম্বন্ধে অর্ধসত্য বলে চলে গেলেন। মানে এইটুকুনি গার্ডস নেই ছেলেটার যে পুরো সত্যি কথাটা বলে। অভিষেক ব্যানার্জি এসে এখানে বলেছিল মানব গুহ নাকি দেশ বিরোধী কাজের জন্য জেলে গেছে। আরে সেই জেলে পাঠিয়েছিল কে? ওই ছোট পুলিশগুলো তো। তো তারপরের বাকি অংশটা কেন বলেনি? এই মানব গুহর কেসটা 2.5 বছরে কিচ্ছু খুঁজে না করতে পেরে, মানব গুহকে ফাঁসাতে না পেরে পুলিশ ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। আর তারপরে এই মানব গুহ ওই পুলিশগুলোর বিরুদ্ধে মামলা করেছে, তারা এখন ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। কেন এই কথাগুলো বলতে পারছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবে আর সেটাকে মানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় কি জিতেছে? ওনার পরিচয়টা কি? পিসির ভাইপো ছাড়া আর কোনো সেকেন্ড কোনো পরিচয় আছে? হ্যাঁ, ওই তালপাতা সেপাই আর কি, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। আঞ্চলিক দলের যে সর্বভারতীয় নেতা হয়ে বসে থাকে, তার রাজনৈতিক জ্ঞান যে ওখানেই শেষ, সেটাই তো প্রমাণিত হয়ে যায়। আমি বলবো এই পর্যায়ে আসবো, অনুব্রত মণ্ডল, এটা তো মানেন যে সাংগঠনিক স্তর থেকে অনুব্রত মণ্ডলের যে একজন সাংগঠনিক ভিত্তি অনেক স্ট্রং তৃণমূলে, সেই অনুব্রত মণ্ডল সুদর্শিন্দা বলছেন বাপের জন্মে এমন ভোট দেখেনি, তৃণমূল 25টা সিট পাবে। ওনার মুখে এই কথা, কি বলবো? উনি এই কথাটা বলেছেন আমি দেখিনি, তবে আমার যদি যদি এটা হয়ে থাকে আমার মনে হয় এটা ট্যাম্পার্ড ভিডিও হবে। এই ধরনের কথা শুনি না। তবে অনুব্রত মণ্ডল বলুন আর যেই বলুন, বড় সাংগঠনিক নেতা, তৃণমূলের বড় সাংগঠনিক নেতা তারাই হয় যার পিছনেই পুলিশ থাকে। পিছন থেকে পুলিশটা সরিয়ে দিন, দেখি কে কত বড় সাংগঠনিক নেতা, কে কত বড় হোমরা চোমরা হয়ে গেছে। এখানে মাটিতে পড়ে থেকে তো রাজনীতিটা দেখছি, বুঝছি, করছি। সুতরাং সেই জায়গা থেকে কার কত দম কম কি আছে সকলেই বুঝতে পারছে। ওই পিছনে 4000 7000 পুলিশ নিয়ে হঠাৎ করে টপকে এসে নেতা হওয়া, প্যারাশুটে করে নেমে ক্ষমতার শীর্ষে থেকে সকলেই হতে পারে। বিরোধী রাজনীতিটা করুন না, তারপর দেখা যাবে কার কত দম রয়েছে। প্রশ্ন করবো আপনাকে, একদিকে প্রধানমন্ত্রী বলছেন 4ঠা মের পর বিজেপি সরকার তৈরি হবে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গোল্লা পাবে বিজেপি, অমিত শাহ বলছেন অঙ্গবঙ্গ কলিঙ্গ 3 জায়গায় বিজেপি শাসন হবে, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 5 দিন পর এদের আর দেখতে পাওয়া যাবে না। কি বলবেন? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? 2021-এর পর উনি সর্বভারতীয় দল করে তুলতে চেয়েছিলেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য লাফিয়ে ঝাঁপিয়ে গোয়া, ত্রিপুরা, মেঘালয় সব জায়গায় গিয়েছিলেন। গিয়ে বলেছিলেন আমরা যদি অর্ধেক রুটি খাই, অর্ধেক রুটি ভাগ করে আসবো। ওখানকার মানুষ এত বড় গোল্লা দিয়ে যখন বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তারপর কবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোয়াতে দেখা গেছে? কবে ত্রিপুরাতে দেখা গেছে? কবে মেঘালয়ে দেখা গেছে? বড় বড় ফুটানি করছে। এই রাজমহল পাহাড়টা পেরোলে এই তৃণমূল কংগ্রেস দলটার কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। এরা এখানে এসেছে রাজনীতি করতে, এবং সেই রাজনীতিটা হচ্ছে একটা জায়গা থেকেই লুট, লুট আর লুট। সেটা মানুষ চোখের সামনে দেখে নিয়েছে। এই যে এত সিবিআই কাণ্ড হচ্ছে, ইডি কাণ্ড হচ্ছে, মানুষের ক্ষোভ আছে, এগুলো কেন কনভিকশন হচ্ছে না? সেগুলো তো মামলা করে আটকে রেখে দিয়েছে। আমাদের বিরুদ্ধে যখন পুলিশ কেস করে আমরা কি করি? লাফিয়ে চলে যায় হাইকোর্টে যে হুজুর
আমাদের বিরুদ্ধে এই কেস দেওয়া হয়েছে, আমাদের ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা আপনি বিচার করে দেখুন। আর প্রত্যেকটা মামলায় এই রাজ্য সরকার, রাজ্য পুলিশ ঠাস 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 করে আইনের থাপ্পড় খায়। আর যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই তৃণমূলের সব বড় বড় নেতারা আছে তাদের বিরুদ্ধে কেস হয়, তারা যখন আদালতে যায়, গিয়ে বলে আমাদের রক্ষা কবচ দিন, এই মামলাটা শুনানি হবে না, এই মামলাটা কেন করছেন? আর বাইরে এসে চিৎকার করেন রাজনৈতিক প্রতিহিংসা। তো রাজনৈতিক প্রতিহিংসা হলে আদালতে প্রমাণ করে দিন না যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। একটা মামলাতেও তো এখন অব্দি প্রমাণ করতে পারেননি। শুধু মামলাগুলোকে এই রক্ষা কবচ নিয়ে আটকে রেখে দিয়েছেন। সেটা কতদিন আর চলবে এদের? সুস্মিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, গত পরশু প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে, 29 তারিখ ডাবল সেঞ্চুরি হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। আমার যতদূর মনে পড়ছে, অর্জুন সিংকে যদি 2 লক্ষ ভোটে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো, সৌমিত্র খাঁকে যদি 1 লক্ষ ভোটে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো, এইসব কথা শুনেছিলাম এই ছেলেটার মুখে। আসলে ভেবেছিলেন গুন্ডা আমার, মস্তান আমার, সিস্টেম আমার, অ্যাডমিনিস্ট্রেশন আমার, রাজনীতি খুব সহজ জিনিস। তো রাজনীতি ছাড়েননি কেন এখনো? অবশ্য বলতে পারেন উনি রাজনীতি ছাড়বেন বলেছিলেন, কবে ছাড়বেন তো আর বলেননি। ওই যখন একদম রাম নাম সত্য হয় তখন হয়তো রাজনীতি ছাড়বেন, সেই কথাটা, ওই কথাটা উজ্জ্ব রেখে বলেছিলেন। তো যে চ্যালেঞ্জ করে আমি অমুককে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো, সে এসে বলছে আমি সেঞ্চুরি করব, ডবল সেঞ্চুরি করব, ট্রিপল সেঞ্চুরি করব, 294টা কিন্তু নাম বলতে পারবেন? মনে প্রেডিকশন দিচ্ছেন। তো 152টা সিটে যে এই নির্বাচন সম্পন্ন হলো সুধীরশীলদা প্রথম দফাতে, তাতে বিজেপির কত আসন হতে পারে? এবং আমি বলবো যে রেকর্ড মার্জিনে 90% উপরে ভোট পড়লো, দ্বিতীয় দফাতেও কি এরকমই ফিগারটা দেখা যাবে? আসন কত হবে সেটা তো ডিসক্লোজ করার মতো জায়গায় এখন নেই, তবে ট্রেন্ড যেটা বলছে, আমরা ওপিনিয়ন পোলে যে ডেটাটা দেখছিলাম তার থেকে একটু বেটারই হবে। কেননা ফার্স্ট ফেজে যে ইলেকশনটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বিজেপির খুব স্ট্রং জোন। এবং বিশেষ করে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু 2019 হোক, 2021 হোক, 2024 হোক, প্রত্যেকটা জায়গাতেই বিজেপিরই লিড ছিল। এবং বাকি যে জায়গাটায় ভোট হয়েছে অর্থাৎ রাতবঙ্গ বা জঙ্গলমহল এবং 2 মেদিনীপুর, সেখানেও কিন্তু বিজেপির গ্রাফ ওপিনিয়ন পোলে আপওয়ার্ডসই লাগছিল। এবং এই যে অঞ্চলগুলোর কথা বললাম, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর বাদ দিয়ে বাকি প্রত্যেকটা জায়গায় কিন্তু হিন্দু ডমিনেটেড। এবং হিন্দুদের গত 5 বছরে একটা রিজনও এমন ঘটেনি যে তারা এই তৃণমূল কংগ্রেসের জন্য ভোট করবে। কেননা যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে বলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, তিনি যদি বলেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, সেই জায়গা থেকে হিন্দুরা সেটা মেনে নিতে পারে না। হিন্দুরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, ঠিক আছে, কিন্তু নিজ ধর্মের অপমান তো তারা মানতে পারে না। সুতরাং এটা একটা বড় সেন্টিমেন্টের কাজ হয়েছে। 2 নম্বর জায়গা যেটা হচ্ছে, যে এই রাজ্যে যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেটা সন্দেশখালীর ঘটনা হোক, কসবা ল কলেজ হোক, বা আমাদের অভয়াকাণ্ড হোক, যেখানে যেখানে দেখুন প্রত্যেক জায়গায় হিন্দুরাই কিন্তু নিপীড়িত হচ্ছে। সুতরাং একটা কোথাও গিয়ে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এই সরকারটা হিন্দু বিরোধী সরকার, এরা হিন্দুদের ভালো করতে পারে না। আর আরেকটা দল বিপক্ষে আছে যারা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশে বিশ্বাস করে। তার কারণ হচ্ছে যে এই দলটা এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, কেন্দ্রে টানা 3টে টার্ম সরকার চালাচ্ছে, এখনো অবধি এদের নেতৃত্বে কোথাও জাতিগত দাঙ্গা হয়েছে বা কোনো বিশেষ সম্প্রদায়ের উপর অ্যাটাক হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, ছুটকো ছাটকা একটা ঘটনা ঘটেছে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়, সেটা হওয়াও অভিপ্রেত ছিল না। কিন্তু ওভারঅল কোনো স্কিম চালু হয়েছে যেটা শুধুমাত্র হিন্দুদের দেওয়া হবে, কেউ শুধুমাত্র সংখ্যালঘু বলে তাকে দেওয়া হবে না, এমন কিন্তু হয়নি। সুতরাং ডাবল ইঞ্জিন করে আমাদের থেকে পিছিয়ে থাকা যে রাজ্যগুলো ছিল, আমাদের পড়শি রাজ্যগুলো যারা একসময় আমাদের রাজ্যে কাজ করতে আসতো, তারা এতখানি এগিয়ে গেছে। আর আমরা এই তৃণমূল নামক দলটিকে 15 বছর রেখে শুধু পিছিয়ে গেছি আর পিছিয়ে গেছি। সুতরাং সেই জায়গা থেকে ডাবল ইঞ্জিন সরকার করতে হবে এবং কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বাকি রাজ্যগুলোর মতো উন্নয়ন করতে হবে এবং আমাদের রাজ্যে শিল্প, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ব্যবস্থাটাকে ডেভেলপ করতে হবে। এটা কেন্দ্রের সঙ্গে সমন্বয় না হলে সম্ভব নয়, এটা মানুষ বুঝে গেছে। এবং সেই জন্যই কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবারে যে এই হাই পোলিংটা হয়েছে সেটা পরিবর্তনের উদ্দেশ্যেই হয়েছে। এনিওয়ে, সেটা এক্সিট পোল এলে বা 4 তারিখ ইভিএম খুললে তারও ছবিটা স্পষ্ট হবে। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, টু স্পেসিফিক, এটা কিন্তু আমি একদম সোজাসুজি উত্তরটা নেবো সুধীরশীলদা। দ্বিতীয় দফার যে নির্বাচন, কার ঝুলিতে কত আসন যাবে বলে মনে করছেন? কারণ প্রথম দফার নির্বাচনটা যেমন আপনি ব্যাখ্যা করলেন, অবশ্যই উত্তরবঙ্গ বিজেপির খুব স্ট্রং দুর্গ হিসেবে বিবেচিত, সে জায়গায় দক্ষিণবঙ্গে নির্বাচন করাটা কি এতটাও ইজি হবে বা কোথাও কি? এবং আরো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কার ঝুলিতে কত আসন যাবে? দ্বিতীয় দফায় 142টা আসন আছে এবং 2021 বা 2024 যদি দেখি, এই সেগমেন্টটায় বিজেপির খুব খারাপ ফলাফল ছিল।
কিন্তু এটা যদি আমরা মাইনিউটলি দেখি, এখানে ৩টে ডিস্ট্রিক্ট আছে যেখানে কিন্তু বিজেপির গ্রোথ খুব ভালো হয়েছে, সংগঠন খুব ভালো আছে এবং এসআইআর এর ডেটা ডিলিট হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু বিজেপির দিকে প্রচণ্ডভাবে সিটগুলো ঝুঁকে পড়েছে। কেননা তৃণমূল এখানে জিতলেও তাদের মার্জিন ছিল ওই ৩,০০০, ৪,০০০, ৫,০০০। আর সেখানে এসআইআর এর ডেটাই ডিলিট হয়েছে ৩২,০০০, ৩৫,০০০, ৩৭,০০০। তার উপরে একটা যে হিন্দুত্বের পয়েন্টটা বললাম, সেই জায়গা থেকে একটা ভোট ডিভিশন হচ্ছে, একটা কনসলিডেশন হচ্ছে। তো অবভিয়াসলি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই ৩টে জেলায় গতবারে যা ফলাফল হয়েছিল তার থেকে কিন্তু বিজেপি অনেক ভালো ফলাফল করবে। যেটা গাঁট হিসেবে থেকে যাবে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব বর্ধমানের কিছুটা। কেননা এখানে মুসলিম পপুলেশন প্রচুর রয়েছে। কিন্তু আমি যেহেতু নিজে এই পূর্ব বর্ধমানে পড়ে রয়েছি, এখানে দেখছি এবারে কিন্তু মুসলিম যারা রয়েছেন তারাও একটা অন্য সেগমেন্টে ভোটের কথা ভাবছেন। হয়তো তারা সকলেই বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু তারা তৃণমূলকেও যে একদম সমস্বরে হৈ হৈ করে ভোট দেবেন এমনটা কিন্তু নয়। এক্স্যাক্টলি। সুতরাং সেইটা যদি হয় তাহলে তো এই যে আসনগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, সেখানেও তো একটা স্প্লিট আসবে, সেখানেও তো একটা ক্ষয়ের জায়গা রয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে ৩টে জেলা বললাম, এখানে মোট ৬৩টা আসন আছে। ২০২১-এ ৬২টা আসনই জিতেছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং তাদের আসন বাড়াবার কোনো জায়গা নেই, তাদের আসনটা ধরে রাখতে হবে, যেটা কিন্তু এবারে খুব একটা সহজ লাগছে না। অন্যদিকে কলকাতা, যেখানে ১১-০ ফলাফল হয়েছিল, সেখানে যদি আমরা ২০২৪-এর নির্বাচনটাই দেখি, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির আসন ১৮ থেকে কমে ১২ হয়েছিল, কিন্তু ৬৪টা ওয়ার্ড ছিল যেখানে বিজেপি এগিয়ে গিয়েছিল। অর্থাৎ ভদ্রলোকেরা, ভদ্রলোক বাঙালি যারা, তারাও কিন্তু বুঝতে পারছে এই রাজ্যে একটা পরিবর্তন দরকার হচ্ছে। এবং ওভারঅল আমরা যদি মিউনিসিপ্যালিটিগুলোর দিকে তাকাই ২০২৪-এ, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক পরিমাণে পিছিয়ে ছিল। এখন এই যে সেগমেন্টটায় ভোট হবে, এখানে কিন্তু প্রচুর মিউনিসিপ্যালিটি রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা তো নিজেই একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, হাওড়া। তো এই যে মিউনিসিপ্যালিটি এলাকা, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ডাউনগ্রেড হচ্ছিল ২০২৪ থেকেই। হয়তো আসন কনভার্ট হয়েছিল কিন্তু মার্জিন কম ছিল। সুতরাং এসআইআর এর পর এই জায়গাতেও কিন্তু বিজেপির একটা পজিটিভ করার জায়গা রয়েছে। সো ডেফিনেটলি ২০২১-এর মতো ফলাফল তো এখানে হচ্ছেই না, এখান থেকে অনেকটা ভালো ফলাফলই হবে। এবং সব থেকে বড় কথা, এই যে ১৪২টা আসনে নির্বাচন হবে, যদি আমরা ওপিনিয়ন পোলকে স্টাডি করি, সেখানে কিন্তু খুব হাই রেটে বিজেপিকে খেলতে হবে না। তারা মোটামুটি স্ট্রাইক রেট 50%-এর কাছাকাছি যদি রাখতে পারে, তাহলেই বিশাল একটা সংখ্যা নিয়ে সরকারে আসতে পারে, এমন একটা ইন্ডিকেশন আছে। ফলে বিজেপি কিন্তু অনেক ফ্রি মাইন্ডে খেলতে পারবে। হোয়ারাস তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু একটা প্রচন্ড প্রেশার থাকবে। তাদেরকে যদি সরকার গঠন করতে হয় এই সেকেন্ড ফেজে, ১৪২টার মধ্যে খুব কম করে ১০০ থেকে ১১০টা আসন জিততে হবে। তো যখনই এরকম হাই প্রেশারের ট্যাকটিসে কোনো দলকে নির্বাচনী লড়াই লড়তে হয়, যেখান থেকে একটা দুটো আসন কমে গেলেও তারা সরকার থেকে পিছলে যেতে পারে, তারা কিন্তু অনেক টেন্স সিচুয়েশনে খেলে এবং তাদের ফলাফল খারাপ হয়। সো সব মিলিয়ে যদি দেখা যায় যে ওভারঅল তৃণমূলকে যদি ডেটার বেসিসে দেখি হয়তো অ্যাডভান্টেজ লাগছে, কিন্তু পরিস্থিতির বিচারে সেকেন্ড ফেজেও বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় অনেক খোলা মনে খেলতে পারবে এবং তার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু বিজেপির পক্ষে আসা উচিত। কত আসন সংখ্যা কত হতে পারে ২৯৪ এর মধ্যে? তো সব দলই বলছে আমরা ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসছি, সেটা তো ৪ তারিখেই আসবে। না, আমার যেটা মনে হয় যে এবারে যারাই সরকার গড়ুক, তারা কিন্তু ওই ম্যাসিভ একটা মেজরিটি ২০০+ আসন নিয়ে আসবে না। যেটাই হোক তারা ১৬৫-৭০-এর মধ্যে থাকবে, এইরকম একটা জায়গা, একটা প্যাটার্ন আমরা রিড করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গায় যে সফর করলেন, হুগলি নদীতে তার যে সফর ছিল, অনেক সফোলজিস্টরা বা ভোট কুশলীরা বলছে যেহেতু উত্তরবঙ্গের একটা বিজেপির স্ট্রং ঘাঁটি, সে জায়গায় কোথাও গিয়ে নির্বাচনের দিনক্ষণটাও ফেলা হয়েছে খুব স্ট্র্যাটেজিক্যালি। প্রথমে উত্তরবঙ্গের দিকের জেলাগুলো, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই যে নৌকা সফর, কোথাও গিয়ে তার যে একটা রিল্যাক্স, তার যে খুব আপনি যেটা বলছেন খোলা মনে বিজেপির ময়দানে খেলা, এই খোলা মনে যে খেলবে বিজেপি আগামীতে এবং উত্তরবঙ্গের খেলাটা খোলা মনে হলো, সেটার কি প্রতীক কিছু? অনেকে তো আবার অন্য কথা বলছেন যে ৪ তারিখ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঢাকি সমেত বিসর্জন হবে। তো সেই বিসর্জন তো একটু ধুমধাম করে করতে হবে, তো কোন ঘাটটাই করলে সব থেকে ভালো হয়, সেই ছবিটা তোলার জন্যই নরেন্দ্র মোদী ওইভাবে নৌকা বিহার করে দেখে নিয়েছেন। তো জোকস অ্যাপার্ট, দেখুন, প্রধানমন্ত্রীর যেটা করছেন তিনি এমনিই খোলা মনে আছেন। একটা কথা বলুন, এতগুলো রাজ্যে বিজেপি সরকার চলছে, ৩বার কেন্দ্রে বিজেপি সরকার চালাচ্ছে এবং যে ধরনের বিশ্বগুরু হওয়ার জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন, সার্বিকভাবে এই সরকারটা তো কেন্দ্র থেকে সরছে না বা অন্য রাজ্যগুলো থেকে পড়ছে না। সুতরাং বিজেপি যদি বাংলায় না যেতে, অবশ্যই সেটা পলিটিক্যালি একটা অ্যাচিভমেন্টের জায়গা থেকে তারা পিছিয়ে এলো, কিন্তু বিজেপির অ্যাজ ইফ রাজনৈতিক ক্ষতি কিন্তু কিছু হবে না।
ভাইরাস বাঙালি বুঝছে যে এবারে যে সুযোগটা পেয়েছে, তারা যদি বিজেপিকে না জেতায়, তারা যদি ডাবল ইঞ্জিন সরকার করতে না পারে, এই চোর চিটিংবাজ ফেরেববাজ সরকারটাকে যদি বিসর্জন দিতে না পারে, তাহলে বাঙালি 500 বছর পিছিয়ে গেছে। তো এরপর আর বোধহয় ভারতবর্ষের অংশই থাকতে পারবে না, বাঙালি হিন্দু জাতিটার অস্তিত্বই থাকতে পারবে না। সুতরাং এটা অস্তিত্ব বাঁচানোর লড়াই, এবং সেই জায়গা থেকে মানুষ কিন্তু ভোট দিচ্ছে। আর লড়াই যখন সরাসরি সরকারের সঙ্গে মানুষের হয়ে যায়, সেই লড়াইয়ে কিন্তু সরকার কোনো সময় টিকতে পারে না, ইতিহাস তার সাক্ষী। আর ইতিহাস বারবার তার পুনরাবৃত্তি করে। আশা করব 2026-এও সেটা হবে, এবং প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেই ট্রেন্ডটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এটাই শেষ। এটা হচ্ছে আমরা দেখলাম বিকশিত ভারত যে ভিশন প্রধানমন্ত্রী, তাতে ডক্টর অশোক লাহিড়িকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে নীতি আয়োগের, এবং সেখানে ডক্টর গোবর্ধন দাসের মতো আন্তর্জাতিক মানের বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা। এই যে কোথাও গিয়ে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে নতুন টিম গঠনের পরে রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের সম্পর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে, আরো উন্নত হবে বলে আপনি মনে করছেন? দেখুন, নরেন্দ্র মোদী এমনিতে খুব দুষ্টু লোক। তিনি রাজনৈতিক থাপ্পড়টা এইভাবেই বোধহয় মারতে ভালোবাসেন। এই বিজেপি সম্বন্ধে কি বলা হয়েছিল, তৃণমূলে কি অপপ্রচার করেছিল, এই বিজেপি নাকি বাঙালি বিরোধী, এই বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, এই তো এদের এজেন্ডা ছিল। এর বাইরে তো কোনো প্রচারের জায়গা ছিল না। তো সেখানে বাঙালিকে ঠিক কতখানি মাথায় করে রাখে বিজেপি, আমি পরপর কয়েকটা উদাহরণ দিচ্ছি ডক্টর অশোক লাহিড়ী বা ডক্টর গোবর্ধন দাসের কাছে আসার আগে। আচ্ছা, আপনার মনে আছে একসময় ভারতের যে ক্রিকেট সংস্থা রয়েছে, সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই, তার মাথায় সৌরভ গাঙ্গুলিকে বসানো হয়েছিল। এবং সেই সময় ফুটবলের যেটা সর্বভারতীয় সংস্থা রয়েছে এআইএফএফ, তার মাথায় কল্যাণ চৌবেকে বসানো হয়েছিল। দুজনে কে? দুজনেই কিন্তু বাঙালি। সুতরাং বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা, বাঙালির পাণ্ডিত্য, তাদের যে জায়গাটা রয়েছে, সেটা সবসময় বিজেপি সরকার এইভাবেই তাদেরকে সাপোর্ট করে এসছে, সম্মান করে এসছে, এবং তার কোনো অন্যথা হয়নি। এই ডক্টর অশোক লাহিড়ী, যেটা আমরা শুনেছিলাম যে 2021-এ যদি বিজেপি গভর্নমেন্ট ফর্ম করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাটা যেভাবে কোল্যাপস করে গেছে, সেটাকে পুনরুদ্ধারের জন্য তার মতো একজন প্রথিতযশা বিশ্বখ্যাত অর্থনীতিবিদের দরকার হবে। সেই জন্যই তাকে নির্বাচনের ময়দানে নিয়ে আসা হয়েছিল, তাকে কোনো রাজনীতি করার জন্য আনা হয়নি। এবার 5টা বছর যাই হোক বিজেপি সরকার করতে পারেনি। সকলেই মনে করেছিলেন তাহলে 2026-এ যখন চান্স আছে, তাহলে ডক্টর অশোক লাহিড়ীকে আবারও টিকিট দেওয়া হবে, কিন্তু অশোকবাবুকে টিকিট দেওয়া হয়নি। তৃণমূল কি প্রচার শুরু করেছিল? তৃণমূলের প্রচার ছিল যে এই দেখো বাঙালিকে কিভাবে ভাতে মারতে চায়, এরকম একজন ভদ্রলোককে টিকিট দিল না। কিন্তু তার জন্য যে এত বড় একটা জায়গা, নীতি আয়োগ আজকে কি, ভারতবর্ষের যে রিফর্ম হচ্ছে, আধুনিক বিশ্ব যে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ সারা রাজ্যগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সমস্ত প্ল্যানিং করে। যেটা আমাদের আগে প্ল্যানিং কমিশন ছিল, সেটাই তো নীতি আয়োগ, এবং সেটা আরো বেটার ফরম্যাটে। সেখানে দুজন বিশ্বখ্যাত বাঙালিকে নিয়ে আসা হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ডাবল ইঞ্জিন সরকার হচ্ছেই, এবং হওয়ার পর সেই পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক পুনরুত্থান, সেই পশ্চিমবঙ্গের যে শিল্পায়ন, সেই পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছুর আপগ্রেডেশন দরকার আছে, সেইটা নীতি আয়োগ অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাববেন। এবং যেহেতু এরা বাঙালির ভূমিপুত্র, বাংলার ভূমিপুত্র, সেই জায়গা থেকে এনারা সেই সমস্যাগুলো অনেক বেটার বুঝবেন। এবং ভাবুন, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী যিনি বিজেপির, তিনি যাচ্ছেন, প্রধানমন্ত্রীকে সঙ্গে নিচ্ছেন, এবং একজন বাঙালি ডক্টর অশোক লাহিড়ী, একজন বাঙালি ডক্টর গোবর্ধন দাসের সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন, যেটা প্রধানমন্ত্রী রেকমেন্ড করবেন, অ্যাকসেপ্ট করবেন, এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবেন। সোনার পশ্চিমবঙ্গ যে তৈরি করার কথা বারবার বিজেপি বলছে, সেটা যে হাওয়ায় ভাসানো কোনো কথা নয়, সেটার জন্য প্রপার প্ল্যানিং আছে, সেটার জন্য ফিউচার ইমপ্লিমেন্টেশনের জায়গা এখন থেকে তৈরি আছে। এটাই নরেন্দ্র মোদীজি প্রমাণ করে দিলেন। এবং এই জন্যই তো তিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জন্যই তো তিনি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। হর হর মোদি, ঘর ঘর মোদি আওয়াজটা এমনি এমনি ওঠেনি। এই জন্যই তো তাকে মানুষ বিশ্বগুরু মানছেন। তার মিশন এবং ভিশন পশ্চিমবঙ্গকে নিয়ে সব সময়ই আপডেটেড ছিল। শুধুমাত্র এই সরকারটা, যারা কলতলার ঝগড়া করার জন্য এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিতেও পিছপা হয়নি, কোনোদিন নীতি আয়োগের মিটিংয়ে যায়নি, তাদের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারেননি। আর তাই নিজে মাটি কামড়ে পড়ে থাকে অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, তাদের নিয়ে পশ্চিমবঙ্গকে এবার পরিবর্তন করবেনই তিনি। সেই জায়গাটায় তিনি নিয়ে চলে গেছেন, এবং পরিবর্তন করার পরই যে আসল কাজটা শুরু হবে, যেভাবে দিল্লি বদলে গেছে রেখা গুপ্তজির নেতৃত্বে, সেভাবে পশ্চিমবঙ্গ কোনো একজন বাঙালি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বদলে যাবে, সেই জায়গাটা কিন্তু তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী।